সে জগতেও পশু জগতের কাছে মানুষ কী খেয়েছে? মার খেয়েছে। আপনি এবার দেখেন, আমরা অনেক তীক্ষ্ণভাবে দেখি, অনেক কিছু দেখতে পারি, কিন্তু আমরা একটা শকুনের লেন্সে যে পাওয়ার সেটাও আমাদের নাই। সে কয়েক মাইল উপর থেকে তার মৃত পশুর ডেড বডি সে দেখে ফেলে। আপনি মাছরাঙ্গাকে কখনো মাছ শিকার করতে দেখেছেন হয়তো, গাছের উপর থেকে সে পানির গভীরে মাছ কোথায় কিংবা কীভাবে যায় সে শিকার করে, সেখানে ও জায়গায় ঠুট ফেলে যেখান থেকে সে মাছটা নিতে পারে। তাহলে আপনি শিকারের ক্ষেত্রে বলেন, অর্থাৎ আমরা পাশবিকতা সম্পন্ন যা জীবন আমাদের, এই জীবন আমরা পশুর চেয়েও কি নিকৃষ্ট জীবন আমাদের। এখন আমরা দেখি ইনসানকে মানুষ তিনটি নিয়ামত দান করেছেন। একটার নাম হলো নফস, আরেকটার নাম হলো আকল, আরেকটার নাম হলো দিল। কয়টা বলেছি? তিনটা। একটার নাম হলো নফস, আরেকটার নাম হলো ব্রেইন, আরেকটার নাম হলো অন্তর বা মন, দিল। ইনসানের নফস হলো সমস্ত খাহেসাতের কেন্দ্র, সমস্ত ডিজায়ার থাকে কোথায়? নফসের ভিতরে। ইনসানের আকল হলো সমস্ত খেয়ালাত এবং ফিকিরের কেন্দ্র, আর ইনসানের অন্তর বা মন হলো সমস্ত জজবাত বা ইমোশনের কেন্দ্র। এই তিনটা জিনিস তিন জায়গায় থাকে। তিনটা জিনিস কোথায় থাকে? আচ্ছা, যেই জিন্দেগিটা আমি বলেছি হাইওয়ানি জিন্দেগি, এটা আসলে নফসানি জিন্দেগি। যেটা হাইওয়ানি জিন্দেগি সেটার সাথে রিলেশন কার? নফসর। নফসটাও হচ্ছে সেই কি বলে যেটাকে লাগামহীন। তাকে যা কিছুই দিবেন আপনি কখনো তাকে সন্তুষ্ট করতে পারবেন না, এবং তার চাহিদারও কোনো কি নাই, শেষ নাই। তাহলে আমাদের যেই শিশুকালের জীবন, যেটাকে আমি হাইওয়ানি জিন্দেগি বলেছি, সেটা আসলে নফসানি জিন্দেগি। এটা কি জিন্দেগি? নফসানি জিন্দেগি। যেটা তার ইচ্ছা পোষণ হয় সে সেটা করতে পারে, কোনো বাধা নাই। যেমন পশুরা যা কিছু মন চায়, তাদের কোনো ল নাই, রেগুলেশন নাই, তারা সমাজ ব্যবস্থা নাই, তারা কাউকে জবাবদিহিতার কোনো ভয় নাই, পাশে লোকে কিছু বলবে সেই চিন্তাধারাও তাদের নয়। যতক্ষণ জোর আছে ততক্ষণ আমি বনের রাজা, যতক্ষণ আমার দরকার ততক্ষণ অন্যের দরকার কি না সেটা আমার জানার দরকার নাই। এটা হলো পাশবিকতা, এটা হলো পশুত্ব। এই পশুত্বের জীবন আমরা শিশুকালে ব্যয় করেছি। আচ্ছা, এবার আসি, তাহলে বাচ্চার জীবনের সাথে হাইওয়ানেতের জীবনের কি আছে? মিল আছে। সে যে কান্না করলেই সব কিছু সে পেয়ে যায়। যদি এখন আমরা বলি মানুষের জীবনের মাপকাঠিটা যদি এটাই হয়, তাহলে সেটা তো 100% হাইওয়ানি জিন্দেগি হলো, সেটা তো মানুষের জিন্দেগি হলো না। এবার আস্তে আস্তে মানুষ যখন বড় হতে থাকে, মানুষের ভিতরে দুটা গুণ ইনক্রিজ হয়, দুটা এক্সট্রা গুণ মানুষের ভিতরে ন্যাচারালি চলে আসে। সেটা কখন? দেখেন, মানুষ যখন নাকি শিক্ষিত হতে থাকে, মানুষ যখন নাকি আস্তে আস্তে, আপনার এডুকেশনালি সিস্টেমিক শিক্ষিত হতে হয় না, মানুষ শিখে থেকে তার পরিবেশ থেকে। মানুষ যখন নাকি আস্তে আস্তে পরিবার বা সমাজ বা প্রতিষ্ঠান থেকে যখন মানুষ শিক্ষা লাভ করে, তখন তার ভিতরে দুটা জিনিস ডেভেলপ হয়। একটাকে বলা হয় জামাল পছন্দি, অর্থাৎ মানুষ সৌন্দর্য পছন্দ করে। যে দুটা জিনিস মানুষ ডেভেলপ হয়, একটা কি? মানুষ সৌন্দর্যের পূজারী হয়, যা প্রত্যেক জিনিসের ভিতরে সৌন্দর্য কামনা করে। আরেকটা জিনিস হয় মানুষ সমষ্টিগত জীবনকে ভালোবাসে, মানুষ একা থাকতে পছন্দ করে না। এই দুটা জিনিস মানুষের ভিতরে তখন ইনক্রিজ হয়। মানুষ যত শিখতে থাকে, যত জানতে থাকে, তত বেশি মানুষ সুন্দরের পূজারী হয়। আর মানুষ চায় সমষ্টিগতভাবে জীবনযাপন করি, ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকি, পরিবারের সদস্যদের নিয়ে থাকি, সন্তান স্ত্রীদের নিয়ে থাকি, কলিগদের নিয়ে থাকি, ব্যবসা জগতে ব্যবসায়ী পার্টনার নিয়ে। অর্থাৎ যে কোনো সেক্টরে আপনি যান, একা মানুষ সফরও করতে যায় না। চা খেতে গেলেও আরেকজনকে সঙ্গে, ভাই চল জ্যাকসন হাইটস থেকে কি করে আসি, চা খেয়ে আসি। বুঝাইতে পারছি? এই জিনিসটাই টেন্ডেন্সিটা মানুষের গ্রো হয়। এর ভিতর একটা হলো বলেছি জামাল পছন্দি, মানে সৌন্দর্যের পূজারী হওয়া। দেখেন, মানুষের একটা টিন এজ লাইফ যখন মানুষ পার করে, বা স্টুডেন্ট লাইফ যেটাকে আমরা বলি, তখনও পরিবারের কোনো জিম্মেদারি আসার আগে দেখবেন এই বয়সের ছেলেগুলো, যে তার তারুণ্যের বয়স যেটাকে আমরা বলি, কিশোর থেকে যখন মানুষ তরুণ হয়, তখন তার ভিতরে ফ্যাশনেবল হওয়ার একটা টেন্ডেন্সি আসে।
প্রত্যেকজনের নিজের অবস্থান থেকে। ফ্যাশনেবল হওয়া মানে সুটেড বুটেড পরা না, যেই সংস্কৃতি যেটাকে ফ্যাশন মনে করে। এবং আপনি দেখেন এই সৌন্দর্যটা শুধুমাত্র একজন পুরুষের চেহারা অথবা পুরুষের জন্য একজন নারীর সৌন্দর্য না, বরং প্রত্যেক জিনিসের ভিতরে সেই সৌন্দর্যটা উপভোগ করতে চায়। আচ্ছা, ফর এক্সাম্পল, সে একটা তার লজ্জা নিবারণ করার জন্য একটা চটের জামাও কিন্তু মানুষের লজ্জা নিবারণ করে, একটা খদ্দেরের সস্তা জামাও মানুষের লজ্জাকে। কিন্তু মানুষ যেহেতু সুন্দরের পূজারী, এই লেবাসের উপর মানুষ মেহনত করতে করতে লেবাসের যে কত ধরন, কত বরণ, কত কালার, কত ধরনের প্রিন্ট, কত ধরনের ব্র্যান্ড মানুষ বানিয়েছে, তার কোনো হিসাব বুঝতে পারছি। সেজন্য প্রত্যেকটা যুগে যুগে কিছু ফ্যাশন বের হয়। আর আমরা যে দেশে থাকি বলা হয় প্রতি সপ্তাহে সেখানে ফ্যাশন চেঞ্জ হতে থাকে। ফ্যাশন ডিজাইনারের একটা বিশাল প্রফেশন প্রত্যেক দেশে এবং বিশ্বে একটা প্রফেশন হিসেবে সেটা আসছে। টেইলারিং একটা সময় আমরা মনে করতাম যে দর্জি মানি সেটা কোনো মানে নিচু পেশা, এই যে পায়ে এরকম এরকম করে মেশিন একটা নিয়ে কটাকট সেলাই, লুঙ্গি সেলাইতে গেলেও দর্জির কাছে। কিন্তু টেইলারিং পেশাটা এখন বিশ্বের ভিতরে অন্যতম একটা রেসপেক্টেবল পেশা হয়ে গেছে। এটাকে আধুনিকায়ন করা হয়েছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এটার ভিতরে বিশাল খাত। তাহলে মানুষ শুধুমাত্র নর্মাল একটা জামা পরলেও মানুষের কি হয়ে যেত, লজ্জা নিবারণ হয়ে যেত। সেক্ষেত্রে মানুষ কত ধরনের পোশাক যে বানিয়েছে তার কোনো ইয়ত্তে নেই, কত পোশাক যে আরও বানাচ্ছে তার কোনো। এখন আমরা শীত প্রধান দেশে থাকি, শীত নিবারণের জন্য মোটা একটা কাপড় পরলেও হয়। সেখানে আমরা কত ধরনের সোয়েটার, জ্যাকেট, কত ধরনের নাম দিয়ে কত ধরনের আমরা কি বানাই। গরমকালে মানুষ সুতির কাপড় পরলে হয়, সেখানে আজকালকার কি যেটা মানে এমন কাপড়ও পরে যেটা কি শিলানোর আগে পরছে না পরে শিলাইছে সেটাও বোঝা যায় না। বোঝা গেছে। অনেক সময় দেখা যায় যে আমরা যেগুলাকে পুরাতন মানে ফাটা ছেঁড়া কাপড় বলে ফেলে দিয়েছি, এগুলোই সবচেয়ে বেশি দামে এই দেশে বিক্রি হয়। বুঝতে পারছি, যেটা আমাদের দেশে দিলে মানুষ মক্ত দিলেও কি নিবে না। তাহলে মানুষ ফ্যাশন সচেতন, সৌন্দর্যকে মানুষ পছন্দ করে। আর এই ক্ষেত্রে আমাদের মা বোনেরা আরেকটু এগিয়ে, তাদের সৌন্দর্য, আমাদের সৌন্দর্যের একটা লিমিট আছে। আমরা যাও কিছু সাজবো, হয় শার্ট, প্যান্ট শার্ট আর জোতা, বা যারা ক্যাপ পরে, কিন্তু মেয়েদের সাজার কোনো অঙ্গেরও শেষ নেই, তাদের কোনো মানে জুয়েলারি অলংকারেরও কি নেই। মাথা থেকে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব জায়গায় মেকআপ, সব জায়গায় গেট আপ তাদেরকে হতে হবে। তাহলে আবার তাদের একটা টেন্ডেন্সি হলো, তারা যারা সামর্থ্যবান এক অনুষ্ঠানে এক কাপড় দুবার পরে যায় না, এবং প্রত্যেকটা জিনিসের তাদের ম্যাচ করতে হয়। ইভেন কি ভ্রু থেকে শুরু করে আপনার এই যে এক্সট্রা নখ লাগায় সেটাও ম্যাচিং করতে হয়। তাহলে এই যে জামাল পছন্দি, এটা মানুষের ভিতরে ডেভেলপ করে মানুষ শিক্ষা পাওয়ার সাথে সাথে। যে যত বেশি সৌন্দর্য সম্পর্কে জানে সে তত বেশি সেগুলো আয়ত্ত করতে চায়। এভাবে আমরা দেখি ক্ষুধা নিবারণের জন্য 2টা রুটি অথবা অল্প ভাতে আমাদের জন্য যথেষ্ট ছিল, কিন্তু এখন কুকিংটা একটা আর্টে চলে গিয়েছে। মানুষ চাচ্ছে কীভাবে আরও বেশি মানুষ সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করে রান্না করতে পারে। বুঝতে পারছি। একটা সময় আমরা বেশি রান্নার নাম জানতাম না, আজকাল তো সেটা একটা শিল্প। মানে প্রত্যেক জিনিসের সাথে প্রত্যেক জিনিসের কম্বিনেশন করে একটা আলাদা মেনু আর একটা রেসিপি তৈরি করেছে মানুষ। তাহলে খাবারের ভিতরেও বলা হয় যে শুধু খেলেও হবে না, রঙটাও সুন্দর হতে হবে, একটা সুগ্রবেশনের ভিতরে ডেকোরেশনও করতে হবে। দেখেন না আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন পার্টিতে যে খাবার রান্না করা হয়, এটা এই জন্য যে মানুষ সব কিছুতে সৌন্দর্য পছন্দ করে। এই জন্যই একটা ঘটনা বলি যে মানুষের মেধাতে আল্লাহ কী দিয়েছেন, এবং মানুষ নিজেকে আকৃষ্ট করার জন্য, নিজেকে উপভোগ্য করে তার জিনিসগুলো তৈরি করার জন্য মানুষ কি না করতে পারে। মোগল সম্রাটের জমানাতে একজন মোগল বাদশাহ এক ইরানি প্রিন্সকে দাওয়াত দিয়েছে। তখন তো ইরান পারস্য হিসেবে এটা অনেক নামকরা ছিল। তো ইরানি প্রিন্সকে যখন দাওয়াত দিয়েছে, তখন শাহী দরবারের যে বাবুর্চি তাকে ভালো করে বলে দিয়েছে যে মানে প্রিন্স আমাদের এখানে যখন আসবে তখন তাকে এমন খাবার পরিবেশন করবে যাতে করে সে খুশি হয়, তার সাথে আমার তার প্রতি যে ভালোবাসা সেটা যেন সে বুঝতে পারে। তখন ইরানি শাহজাদা বা প্রিন্স যখন আসলো,
কিছুক্ষণ কথাবার্তা হলো, কুশল বিনিময় হলো। এখন খাবারের টাইমে যখন বাবুর্চিকে ইশারা করলো যে তার জন্য খাবার আনো, তো বাবুর্চি একটা বড় খানসা বলে না, বড় একটা প্লেটে উপরে ডেকে তার জন্য খাবার পরিবেশন করলো। তো বাদশাহ বলল যে আপনার জন্য খাবার আনা হয়েছে, আপনি বিসমিল্লাহ করেন, মানে উপরের ঢাকনাটা তোলেন। বাদশাহ তুলেই হঠাৎ আটকে উঠল, ভয়ে অনেক দূরে চলে গেল। দেখলো একটা বড় মহিষের মাথা জবে করে রক্তসহ নিয়ে আসছে। মহিষের মাথা এমনভাবে রাখছে যে রক্ত বেয়ে পড়তেছে। তো বাদশাহ অনেক অসন্তুষ্ট হলো যে আমাকে দাওয়াত কেড়ে এনে অপমান করার কি অর্থ? কেউ কি এরকম কাঁচা মহিষের মাথা রক্ত বের হচ্ছে এরকম কোনো সম্মানিত মেহমানের সামনে পেশ করে? এখন মুঘল সম্রাট যিনি ছিলেন উনি বাবুর্চিকে মানে ফায়ার করার মতো অবস্থা, যে তোমাকে আমি বলেছি আমার সম্মান যাতে বাড়ে সেভাবে এন্টারটেইনমেন্ট করো, কিন্তু তুমি এমন এন্টারটেইনমেন্ট করলে আমার সম্মান তো অনেক দূরের কথা, ইরানের প্রিন্সের সাথে আমার সম্পর্কও বৈরী হওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। তো বাবুর্চি বলল, এটা কোন ধরনের প্রিন্স হলো? তার কি কোনো আকল জ্ঞান নাই? কি বলে যে আমি তো খাবারই পাকিয়ে দিয়েছি। এটা বোঝেন নাই? মহিষের মাথাটাকে এমনভাবে রান্না করে দেওয়া হয়েছে দেখতে মনে হয় সেটা কাঁচা এইমাত্র জবে করে আনা হয়েছে। বোঝেন নাই? তো তাকে টেস্ট করে দেখতে বলেন যে এটা কি কাঁচা নাকি আসলেই পাকা। তো যখন সে টেস্ট করলো এবং সে দেখলো, চোখ খেয়ে দেখলাম যে আলাদা স্বাদ, জিহ্বা খাইলাম আলাদা স্বাদ, মুখের গোস্ত খাইলাম আলাদা স্বাদ, এই যে রক্ত যেগুলো প্রবাহিত হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের জোল, সে জোল বানাইছে, সেগুলো খাইলাম আলাদা স্বাদ। সুবহানাল্লাহ। তাহলে মোগল সম্রাটের দরবারের যে শাহী বাবুর্চি, তার যে মেধা, শুধুমাত্র কি খাবারকে কিভাবে সে মানুষকে আকর্ষণ করবে, অ্যাট্রাকশন করবে, মানুষের সামনে ডেকোরেশন করে উপস্থাপন করবে, এটা তার ভিতর টেন্ডেন্সিটা কোত্থেকে এসেছে? ওই যে সুন্দরের পূজারী, মানুষ সব কিছুতে একটা সুন্দরতমভাবে উপস্থাপন করতে চায়। সেজন্য অনেক ঘটনা আছে যেগুলো আমাদের বুজুর্গানের দিনে রেখেছেন, আমরাও দেখেছি। এখন যে আইসক্রিম বের হয়, এখন যে আপনার যে সমস্ত জিনিসগুলো বিস্কিট আকারে তৈরি হচ্ছে, বড় বড় তাজমহলের মতো বড় বড় আপনার বিল্ডিংগুলোকে কেক বানাচ্ছে, আপনারা সবাই দেখতেছেন, এখানে নতুন করে কিছু বলার নাই। এটার অর্থ কি? এটার অর্থ হলো মানুষ সুন্দরের পূজারী, একটা জিনিস মানুষের ভিতরে বেড়ে যায়। এবার আমরা দেখি, এভাবে আপনি যদি দেখেন ফার্নিচার, আপনি বাদ থাকার জন্য একটা চারপায়া হয়ে এলেও আপনার থাকা হয়ে যাচ্ছে। এখন সেখানে আমরা ব্যাড থেকে ম্যাট্রেস থেকে কত ধরনের আরামপ্রদ কমফোর্টেবল জিনিস বানিয়েছি। ফাইনালি এই তথ্য প্রযুক্তি বা টেকনোলজির যুগে ওয়াটার ব্যাট নামে একটি ব্যাট বের হয়েছে, যেটাতে ভিতরে পানি ভরিয়ে আপনি শুতে পারেন এবং আপনি যেভাবে শুবেন ব্যাটটা সেরকম হয়ে যাবে। যদি শীতকাল থাকে গরম পানি ঢুকাই দিবেন, আর গরম থাকলে ঠান্ডা অনুভব করার জন্য আপনার কোল্ড ওয়াটার ঢুকিয়ে দিবেন। তাহলে মানুষ দেখেন একটা ব্যাট ঘুমাবে সেখানেও, এবং আপনি দেখবেন যে মানে গ্রাফিক্স ডিজাইনার যারা আছে অ্যানিমেশনের মাধ্যমে আপনার ব্যাটের ভিতরে এমন চিত্র উঠবে যে মাছও খেলতেছে, আপনিও ঘুমাচ্ছেন। বুঝেন না আমার কথা? মানে ব্যাটের চাদরটা, বেডশিটটা এরকমভাবে বানানো হয়েছে যেখানে অ্যানিমেশনের মাধ্যমে করা হয়েছে যে এটা পানির উপর মাছও খেলতেছে, পাশে আপনিও ঘুমাচ্ছেন। দূর থেকে মানুষ আসলে ওখানে পা দিবে না, মনে হচ্ছে এখন ডুবে যাব। তাহলে এই জিনিসগুলো আর মানুষ কোত্থেকে আনলো? মানুষের সৌন্দর্যের যেই পূজারী, মানুষ আস্তে আস্তে মানে সাধারণ জিনিস থেকে সেটাকে বানিয়ে অসাধারণত্ব নিয়ে যাওয়ার মতো একটা টেন্ডেন্সি মানুষের ভিতরে আছে। ঠিক তদ্রূপভাবে আপনারা দেখছেন যে সমস্ত স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে বিভিন্নভাবে, যে আমাদের ভারতের যেই টাটা গ্রুপের যে মালিক, তার 5 জন মানুষের জন্য তার 17 থালা একটা বোম্বেতে বাড়ি আছে। এই 17 থালার দিকটা 17 দিকে এরকম একটা ফ্লোর এদিকে বের হয়ে গেছে, একটা এদিকে বের হয়ে গেছে, একটা এদিকে বের হয়ে গেছে, একটা এদিকে বের হয়ে গেছে। তার খেদমতের জন্য 200 জন কর্মচারী আছে এবং প্রত্যেক ফ্লোরে 3-4 তলা পর্যন্ত সে গাড়ির পার্কিং রেখেছে। অর্থাৎ একটা মানুষের উপভোগের যত ধরনের জিনিস আছে সবগুলো সে সেখানে কি করেছে? একত্রিত করেছে। এটা হলো মানুষের
জামাল পছন্দি বা সৌন্দর্যের প্রতি মানুষের একটা টান। সেজন্য এই জিনিসগুলো যখন মানুষের ভিতরে আসে, এর চেয়ে সবচেয়ে বড় প্রমাণ হলো আমাদের মমতাজের জন্য শাহজাহান কি বানালো? তাজমহল বানানো। তার মানে সমাধির উপর একটা তাজমহল বানানো। 22,000 শ্রমিক সেখানে 10 বছর কাজ করেছে এবং একটা জিনিস বানিয়েছে, বিশ্বে কোনো বিকল্প এখনো বানাতে পারেনি। এই 22,000 শ্রমিকের সে কাজ শেষ হওয়ার পর হাতের আঙ্গুল কেটে দিয়েছে, যাতে করে সেটা দ্বিতীয়বার নির্মাণ করা না যায়। তাহলে মানুষ নিজের প্রেয়সীর জন্য তাজমহলের মতো একটা বিশ্বের আশ্চর্য জিনিসের ভিতরে একটি মানুষ বানিয়ে ফেলতে পারে। তার ভিতরে সৌন্দর্যের একটা টেন্ডেন্সি, সৌন্দর্যের একটা পূজারি যদি না থাকে, এটা সম্ভব না। তৃতীয় যেটা হলো ইজতেমাঈত কা জজবা, অর্থাৎ মানুষ সমষ্টিগত জিন্দেগির প্রতি দাবিত হয়ে যায়। একটা সময় যখন মানুষ দেখেন বিয়ে শাদী করে, জব ফিল্ডে যায়, বন্ধুবান্ধব হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, বন্ধুবান্ধব হয়, তখন মানুষ চায় তাদের সাথে সময় কাটায়। যারা আমরা বিয়ে শাদী করেছি, একা কত দাওয়াত খেলে বা রেস্টুরেন্টে খেতে গেলে আমাদের খাওয়া আসে না। আজকে আমার সন্তানটা সাথে থাকতো, আমার পরিবারকে নিয়ে খাইতে পারতাম। সন্তানরা বলে আমার মা বাবা থাকতো, মা বাবা বলে আমার সন্তান থাকতো। কোথাও একটু বড় লম্বা ভিজিটে গেলেও একা যেতে ইচ্ছে করে না, বন্ধুবান্ধবকে তাদেরকেও নিয়ে যায়, পরিবার থাকলে তাদেরকেও। তাহলে আমরা অ্যালোন কোনো কিছু করতে পছন্দ করি না, মানুষের একটা ন্যাচারাল একটা স্বভাব সেটা। এখন এই মানুষের ভিতরে যে দুটা জিনিস রয়ে গেছে, মানুষের ভিতরে যেই এই দুটা জিনিসের কারণে মানুষের কাছে আরেকটা জিনিস যেটা মানুষের ভিতরে যে জিনিসটার মানে আপনার কি আসে, টেন্ডেন্সি আসে, সেটা হলো মানবিকতা। মানবিকতা মানে কি? মানুষের সুখে দুঃখে শরিক হওয়া। কেউ সেলিব্রেশন করলে সেখানে তার আনন্দটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমিও সেখানে পার্টিসিপেশন করা। কেউ দুঃখ পড়লে তাকে হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেওয়া, তাকে সহযোগিতা করা, এটা হলো মানবিকতা। এটাকে বলা হয় কি? মানবিকতা। তাহলে মানুষ পাশবিকতা থেকে আস্তে আস্তে ডেভেলপ করে মানবিকতার পর্যায়ে চলে আসে। তাহলে মানুষের পাশবিক জীবন শেষ করার পর মানুষ মানবিক জীবনে, এই মানবিক জীবনটাকে আমি বলেছি ইনসানি জিন্দেগি, এটাকে বলেছি মানুষ্য জিন্দেগি, মানবের জিন্দেগি বা মানবিক জীবন। এই মানবিক জীবনটা কি? আপনি দেখেন কোনো রাস্তায় যদি হাঁটার সময় একজন মানুষ হুঁচুটকে পড়ে, আপনি একজন বিবেক সম্পন্ন মানুষ হলে কখনো তাকে অ্যাভয়েড করে চলে আসতে পারবেন না, অন্ততপক্ষে জিজ্ঞেস করবেন ভাই ব্যথা পেয়েছেন। এই যে মানুষের প্রতি একটা দরদ, এটা আসে কখন? এটা যখন মানুষের ভিতরে মহানুভবতা এবং মানবিকতা আসে। এই স্টেজটাকে বলে ইনসানি জিন্দেগি। মানুষ যখন এই স্টেজে চলে আসে তাকে বলে কি? ইনসানি জিন্দেগি। এই ইনসানি জিন্দেগি আপনার দুটা জজবা সেখানে কাজ করে, একটা হলো সৌন্দর্য, আরেকটা হলো মানুষের ইজতেমাই জীবন। ইজতেমাই জীবনের প্রতি মানুষ দাবিত হয় বলে মানুষের সুখ দুঃখে নিজেকে উজাড় করে দেয়। এটা হচ্ছে মানুষের একটা দিক, যেটাতে মানুষকে মানুষ হিসেবে আমাদের সমাজে গণ্য করা হয়। এবার আমরা দেখি হাইওয়ানি জিন্দেগিতে একটা জিনিস দেখলাম, সেটা কি? সেটা দেখলাম যে আমরা যতক্ষণ পর্যন্ত নিজের খেসারটা পুরা হয়ে গেছে, এরপরে আমি অন্যর কোনো খবরাখবর নেওয়ার কোনো প্রয়োজন। মানুষ যখন শিশু থাকে তখনও এরকম, তাকে একটা টয় দিয়ে আপনি বুঝ দিয়ে দিলেন, সে সেটা নিয়েই ব্যস্ত। তার বাবা কোথায়, মা কোথায়, তার কোনো টাইম লিমিট আছে কি না, কোথায়, তার কোনো খবর থাকে না। তাহলে পশুত্বেও আমরা সেটা দেখেছি যে কুকুর ঘেউ ঘেউ করছে, অথবা কেউ যদি খাবারের জন্য আপনার পিছনে ঘুরছে, তাকে একটা রুটি মেরে দিলেন, সে তাকে ব্যস্ত হয়ে গেছে। অর্থাৎ পশুর জীবনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো তাদের ফিউচার নিয়ে কোনো চিন্তা নাই, যেটা বাচ্চাদের জীবনেও আমরা দেখি। আগামীকাল কি হবে সে বাচ্চার কোনো কি নেই। আমার কথা বুঝতে পেরেছেন? এক বাচ্চা তার খাবার দাবার, আর সে তো কোনো যেহেতু তার কোনো চিন্তা নাই আগামীকালের, সেজন্য তার কোনো টেনশনও ফিল করে না পশুর মতো। এবার আমরা দেখি ইনসানি জিন্দেগিতে যখন মানুষ চলে আসে, তখন ওই যে শিশুকালে মানুষের জিন্দেগিটা ছিল নফসানি জিন্দেগি, আর এই জিনিসগুলো যখন মানুষ আস্তে আস্তে অ্যাচিভ করে বা ডেভেলপ করে, তখন সেটা আকলি জিন্দেগিতে পরিণত হয়ে যায়। নফস থেকে মানুষের আকল ইউজ করে,
মানুষ কী করে? ইন্টেলেকচুয়ালিটি বা আকলটাকে ইউজ করে। আকলটাকে যখন ইস্তেমাল করে তখন মানুষের ভিতরে এই গ্লাসটার প্রতি আরও কীভাবে সুন্দর করা যায় সেটা সে আকল দিয়ে বের করে ফেলেছে। মানুষকে কিভাবে সমষ্টিগতভাবে এক করা যায় সে আকল দিয়ে বের করে ফেলেছে। মানুষের একটা সামাজিক জীবন কিভাবে ডেভেলপ করা যায় সে তার ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে মানুষের সম্পর্ক তৈরি করে সে আবাদ করে ফেলেছে, সমাজ আবাদ করেছে, রাষ্ট্র আবাদ করে ফেলেছে। এবার আমরা দেখি এই জিনিসটা মানুষের ভিতরে যতদিন থাকে এটা তো অবশ্যই হাইওয়ানি জিন্দেগি শতগুণে একটা ভালো জিন্দেগি, যেটাকে আমি মানবিক জিন্দেগি বলছি। সমস্ত হিউম্যান বিংয়ের কাছে জিনিসটা ন্যাচারালি আছে। এটা অবশ্যই হাইওয়ানি জিন্দেগি থেকে অনেক উপরের জিন্দেগি, কিন্তু এই জিন্দেগিটা একজন মানুষের পরিপূর্ণ জিন্দেগি না। আমার কথা বুঝতে পারছেন? তার ভিতরে পাশবিকতাও আছে, মানবিকতাও আছে। এবার আমরা দেখি এই জিন্দেগিটা পুরো কন্ট্রোল করে হচ্ছে মানুষের ব্রেইন অথবা আকল। আমরা যা কিছু পৃথিবীতে বানিয়েছি, যা কিছু পৃথিবী মানব সভ্যতা যা কিছু করেছে পৃথিবীতে, তার একমাত্র পিছনে কারুকার্স বা তার পিছনের যেই শক্তিটা মানুষ প্রয়োগ করেছে সেটা হলো মানুষের ব্রেইন, আকল। এই আকলটা মানুষকে করে কি দেখেন, এই আকল যখন নাকি মানুষের পরিস্ফুটিত হয়, যখন মানুষের ম্যাচিউর হয়, তখন আকলের মাধ্যমে মানুষের এই যতগুলো চাহিদা আছে সেগুলোকে উপভোগ্য করে সেগুলো অর্জন করতে চায়, সেগুলোর ভিতরে মানুষ উপভোগ করতে চায়, ঠিক না? আজকে আকলকে পুঁজি করে আমরা দুটা জিনিসের প্রতি সমস্ত মানব জগৎ মারামারি করছি, কম্পিটিশন করছি, একে অপরকে মানে একে অপরের সাথে কি বলা হয় যেটাকে জুলুম করছি, সেটা হলো মাল এবং নারী, সম্পদ এবং দুটা জিনিস। আপনি এই যে পুরা বিশ্বময় যে অশান্তি অথবা পুরা বিশ্বময় যে কম্পিটিশন, এই দুটা জিনিসের কারণে যেখানেই আপনি কম্পিটিশন দেখবেন ডিরেক্টলি ইনডিরেক্টলি এই দুটা জিনিস জড়িত। একটা হলো সম্পদ, আরেকটা হচ্ছে নারী। এবং যে সমস্ত দেশগুলো উন্নত দেশগুলো আমরা মনে করি যাদের লিভিং স্ট্যান্ডার্ড অনেক উঁচু, তারা এই দুটা নিয়েই তাদের পুরো লাইফটাকে এনজয় করতেছে। একটা হলো সম্পদ, আরেকটা হচ্ছে সেক্স, মানি এবং সেক্স। সারা বিশ্বময় এই দুটার পিছনে আছে। এটার রেজাল্টটা এসেছে আকল থেকে। কেননা আকল সবসময় আপনার নফসের ডিজায়ারগুলোকে পূরণ করার জন্য কাজ করে। এখন আপনি চাচ্ছেন আমার ভিতরে যত মানি আসবে তত বেশি আমি আমার লাইফটাকে এনজয় করব। এখন মানি অর্জন করার জন্য যা কিছু করার দরকার আকল আপনাকে সমস্ত বুদ্ধি দিবে। আবার আরেকটা মানুষের যে টেন্ডেন্সি আছে সেটা হলো সেক্সুয়াল পাওয়ার। এটাকে আপনি উপভোগ করার জন্য যত সহজ পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হয় আপনি সেটা করবেন। নারীদেরকে সমস্ত প্রলোভন দেখিয়ে আপনার জন্য সহজলভ্য করে তুলবেন। আমার কথা বুঝতে পারছেন? সেটা হলো আপনার আকল সাপোর্ট দিচ্ছে আপনাকে। এভাবে যদি আমি চিন্তা করি, এই যারা নন মুসলিমের যেই লাইফটা আমরা আমাদের চোখে দেখছি, তাদের জীবনের উদ্দেশ্য সেটাই। তারা সপ্তাহে 5 দিন কাজ করে কি জন্য? অর্থের জন্য। 2 দিন পাগলের মতো সেটা উপভোগ করে কোথায়? নাইট ক্লাবে। এছাড়া তাদের কালেকটিভলি তাদের জীবনের কোনো লক্ষ্য, আমার কথা বুঝতে পেরেছেন? সেজন্য এই সমস্ত দেশগুলো সাজানো হয়েছে এভাবে যে 5 দিন কাজ করবে, কাজ করেও কিন্তু পাগলের মতো। এরা আবার কাজে ফাঁকি দেয় না, কারণ তাদের একটা গোল হলো মানি। কারণ আমার আওয়ার একটা গেলে 1 আওয়ারের বেতন শেষ। আবার এই কাজ যেহেতু দীর্ঘকাল ধরে কাজ করতে হবে, সেজন্য তারা আবার নিজের বডিটাকেও ফিট রাখে। সেজন্য 80 বছরও মানুষ রিটায়ারমেন্টে, আমাদের এখানে 60 বছর থেকে আন্দোলন করে 63 বছর পর্যন্ত করছে রিটায়ারমেন্টটা বাড়ানোর জন্য। আর এই দেশের সিস্টেম হলো 100 বছরের বৃদ্ধও যদি বলে যে আমি অ্যাবেল টু ওয়ার্ক, ওকে ইউ ওয়েলকাম, নো প্রবলেম। কেন? তাদের তো একটাই লক্ষ্য যে আমি যতদিন কাজ করব ততদিন আমি মানি অর্জন করতে পারবো, আর যতই মানি হবে ততই আমি জীবনটাকে উপভোগ করব। তাহলে এই ধরনের এই জিন্দেগিটাকে বলা হচ্ছে ইনসানি জিন্দেগি। এই জিন্দেগিটা বলা হচ্ছে কি? ইনসানি জিন্দেগি। এবার আমরা দেখি ইনসানি জিন্দেগি যেটা আমরা বলি সেটার ভিতরে সমষ্টিগত যেই মানুষ যখন নাকি
আপনার একা চলতে পারে না। এবার একটু খেয়াল করবেন কথাগুলো। মানুষ যখন একা চলতে পারে না, আপনার দৈনন্দিন জীবন যে আপনি লিড করবেন সেখানেও আপনি একা চলতে পারবেন না। আপনার জন্য মানে খাবারের প্রয়োজন, আপনি খাবার কিন্তু নিজে বানান না, সেজন্য আপনাকে দোকানে যেতে হবে। এক বোতল পানি কেনার জন্য আরেকজনের মুখাপেক্ষি হতে হবে। এখন মানুষ যেহেতু তার আকলকে বলছে যে তোমার এই দুনিয়াটাকে তুমি উপভোগ করো যত সহজভাবে সম্ভব, তখন এই আকলের ভিতরে যাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার বেশি, তারা নিজেদেরকে একটা নেতৃস্থানের জায়গায় নিয়ে যেতে চায়। তারা অন্যকে সহযোগিতা এজন্য করে যে অন্যরা আমাকে নেতা মানবে। আমার কথা বুঝতে পেরেছেন? অন্যকে হেল্প এজন্য করে যে এইকে হেল্প করলে সে আমার কথার আন্ডারে থাকবে। এভাবে করতে গিয়ে মানুষ সমষ্টিগতভাবে যে কানুনটা বানিয়েছে, যুগে যুগে মানুষের মস্তিষ্ক প্রসূত যে লগুলো মানুষ জীবন আচরণের জন্য বানিয়েছে, সেগুলো একটা সময় এমন হয়েছে যে আস্তে 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 ডেমোক্রেসিতে এসে আটকে গেছে। আমি সংক্ষেপে কথাটা বলছি। একটা সময় আস্তে আস্তে সেটা গণতন্ত্রতে এসে, গণতন্ত্রের মূল উপপাদ্য বিষয় কি? সংখ্যাগরিষ্ঠের মতেই রাষ্ট্রের মত, মেজরিটি পার্সনের মতেই কি একটা রাষ্ট্রের মত। এখন যখন মেজরিটি পার্সনের মতেই যখন একটা রাষ্ট্রের মত, সেজন্য এই সমস্ত তথাকথিত সভ্য সমাজের এই আকলওয়ালারা সমষ্টিগতভাবে মেজরিটি পার্সেন্ট চাইছে বলেই সংসদে তালি বাজানোর মাধ্যমে সেম সেক্স ম্যারেজের লটাকে পাশ করে দিয়েছে। বুঝতে পারছি? কারণ মানুষের যখন নাকি একটা গাইডলাইন থাকবে না উপরে, তখন এই হাইওয়ানি জিন্দেগির যে চাহিদাগুলো, সেগুলোরও যেমন কোনো শেষ নাই, সেগুলোকে পূরণ করার জন্য আকলেরও ফিকিরের কোনো, বুঝতে পারছি কথাটা? এখন এই ফ্রি সেক্সের সোসাইটিতে মানুষে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটা হারিয়ে যাওয়ার কারণে তারা নতুনত্ব এবং নতুন কোনো ফ্লেভার, নতুন কোনো টেস্ট চাচ্ছে। কারণ আমি বলেছি শুরুতে, নফসের চাহিদার কোনো শেষ নাই। তাহলে বলছে যে এই জিনিসগুলো তো চিরাচরিত আছেই। একজন বিপরীত লিঙ্গের সাথে যে আমি দৈহিক সম্পর্ক করছি, এটা তো সেই আদম এবং ইভের জমানা থেকে শুরু হয়েছে। সামথিং ডিফারেন্ট, উই ওয়ান্ট সামথিং। সেজন্য ডিফারেন্ট করতে করতে গিয়ে তারা এমন হয়েছে যে আমরা মানে সমকামিতা যেটাকে আমরা বলি, সেটার চাহিদা তাদের ভিতরে এসেছে। এবং সেটার চাহিদা করতে করতে তারা যে একটা লার্জ গ্রুপ যখন হয়ে গেল, এবং আইনও এভাবে বানানো হয়েছে যে মানুষের যেখানে ডিমান্ড সেখানে সাপ্লাই, মানুষের যেখানে ডিমান্ড সেখানে কি সাপ্লাই। সেজন্য সাপ্লাই দেওয়ার জন্য তারা সেটাকে বৈধতা দিয়ে দিয়েছে। এই তথাকথিত ডেমোক্রেট বা গণতন্ত্রকে কোরআন লানত করেছে। কোরআন বলছে, ইন তুতি আকসারা মান ফিল আরদি জামিআ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। যদি তুমি পৃথিবীর বুকে অধিকাংশ মানুষের আত্তাবা করতে চাও, তাহলে নিশ্চয়ই তুমি গোমরা হয়ে যাবে। সেজন্য পবিত্র কোরআনের যেই মানে রাষ্ট্র ব্যবস্থার যে কনসেপ্টটা, সেটা সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে না, সেটা সমাজের ইন্টেলেকচুয়াল মানুষের মশওয়ারার মাধ্যমে হবে। কথাটা বুঝেন নাই? গণতন্ত্রের সবচেয়ে ব্যাড সাইডটা কি? অনেকবার বলেছি, গণতন্ত্রের সবচেয়ে ব্যাড সাইডটা হলো গণতন্ত্র কোয়ান্টিটির পক্ষে, কোয়ালিটির পক্ষে না। বুঝেন নাই? গণতন্ত্র কিসের পক্ষে? তো যে সমস্ত দেশে অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি, যে সমস্ত মাসে দুর্নীতিবাজের সংখ্যা বেশি, যে জাতি সমষ্টিগতভাবে নৈতিকতার অধঃপতন হয়েছে, সেখানে গণতন্ত্রের সিস্টেমের মাধ্যমে আপনি ভালো মানুষকে নেতা বানাতে পারবেন? কারণ তারা তো শুধু ভোটটা ছিঁড়ে। আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে কি হচ্ছে এখন? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা কোনো ওয়ার্ল্ড ওয়াইড সলিউশন না যে সমস্ত মানুষের ইন্টেলেকচুয়ালগুলোকে ব্যবহার করে একটা রাষ্ট্র ব্যবস্থা। কারণ সেখানে তো ইন্টেলেকচুয়ালের কোনো মূল্যই নাই, মেরিট বেস তো কোনো কিছু হচ্ছে না। আপনি একজন দুর্নীতিবাজকেও দাঁড় করাই দিলেন, আরেকজন পায়াস মানুষও দাঁড় করাই দিল। সমাজ যদি দুর্নীতিবাজকে ভোট দেয়, আপনি কি করবেন? সেই আপনার প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টে গিয়ে সে কি করবে? সে মানে উলট পালট করে দে মা, লুটে পুটে খাই, এটাই করবে, এর চেয়ে বেশি তো কিছু করবে না। তাহলে
এখন দেখেন ইনসানি জিন্দেগির যেই মানবিকতাটা, সেটার ভিতর যেই নেগেটিভ সাইডটা, সেটা আবার আপনাকে বলি। এই জগতে যারা সামর্থ্যবান তারা দুর্বলদেরকে সাহায্য করে না? সমস্ত সমৃদ্ধশালী দেশ একটা ফান্ড দেয় তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোকে, দেয় দু কারণে। একটা হচ্ছে ঋণ হিসেবে দেয়, সুদে আসলে আবার নিয়ে নেয়। একটা হচ্ছে কি ঋণ হিসেবে দেয় কিন্তু সুদে আসলে আবার, আর একটা অনুদান করে সে যেন আমার ব্লকে থাকে। বুঝলেন না আমার কথা? ইন্টারন্যাশনাল পলিটিক্সে সে যেন আমার দলে থাকে, আমার কথা ধরে, ডানপন্থী থাকে বামপন্থীতে। তাহলে এখানকার মানবিকতাটা কি স্বার্থ ছাড়া না স্বার্থওয়ালা? বুঝতে পারছি? সেজন্যই এই মানে ইনসানের এই যে সমস্ত গুণাবলী আমি বলেছি, এটার উপর বেস করে যে সমাজটা গঠিত হয়, সেই সমাজের স্বার্থ ছাড়া এক পেনিও কেউ অধিক করে না। আপনারা দেখছেন যে এই সমস্ত বিশ্বে বড় বড় দাতা সংস্থার মাধ্যমে বিভিন্ন এনজিও অর্গানাইজেশন আছে যারা বিশ্বের মানে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য বিশ্বের আনাচে কানাচে চলে যাচ্ছে। এটা কি এজন্য যে তাদের মানবিকতা উপচে পড়ছে, মানুষের প্রতি তাদের দরদ বেশি এবং মানুষের দুঃখ তারা দেখতে পাচ্ছে না এজন্য? না, এটা বিজনেস, এটা কি দান্দা। অর্থাৎ যত বেশি আমি নিজেকে এই বলে মানুষের সামনে তুলে ধরতে পারবো, তত বেশি আমি ফান্ড কালেক্ট করতে পারবো। আমি এর আগেও বলেছি যে সমস্ত এনজিও সংস্থা সারা বিশ্বে কাজ করছে, তারা নিজেরা রোল বানিয়েছে যে 20% আমরা নিজেরা খরচ করতে পারবো। এখন যদি কেউ ধরেন $1 মিলিয়ন কেউ যদি ফান্ড কালেক্ট করলো, তাহলে তার অটোমেটিকলি ক টাকা তাদের পকেটে যাচ্ছে? আমার কথা বুঝেন নাই যে আমি মানে এখানকার রোল এটা। আপনারা দেখেন ওয়েবসাইটে 20% যে অর্গানাইজেশন আছে তার খরচে লাগবে। আচ্ছা, এটা তো বৈধ খরচ হলো। এবার বাকি 80% যেগুলো তারা খরচ করতে যাবে, তার ভিতরেও তো তারা অর্ধেক খাই ফেলে। বুঝেন নাই আমার কথা? এক একজন এনজিওর যে কর্মকর্তা, তাদের যে স্যালারি, তাদের যে বাসস্থান, তাদের যে গাড়ি। তাহলে আমি এই কথাটা বোঝাতে চাচ্ছি একটা এক্সাম্পল দিয়ে যে ইনসান বেস এই সমাজ ব্যবস্থাতে যেটাকে আমরা মানবিকতা বলছি, সেটাও স্বার্থ ছাড়া একজন আরেকজনকে কি করছে না। বড় পয়সাওয়ালারা গরিবকে দিচ্ছে, সে আমাকে মানুক, আমাকে নেতা বানাক, আমাকে চেয়ারম্যান বানাক, আমাকে ভোট দিক। বড় দেশওয়ালারা ছোট দেশে দিচ্ছে, এজন্য হয়তো ঋণ হিসেবে দিচ্ছে, তাদের সুদে আসলে তাদেরকে শুষে নিবে, অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্সে সে যাতে আমার ব্লকে থাকে, আমার কথা শুনে অন্য ব্লকে না যায়। এখন এই মানুষগুলো যখন নাকি আপনার নিজেরা আকল ব্যবহার করে ডেভেলপ হয়ে গেল, তখন এই আকলের কোনো সামনে মাপকাঠি না থাকার কারণে তারা এক একজন বড় বড় জালেমে পরিণত হলো। তাদের থেকে দুর্বল মানুষকে জুলুম করা শুরু করে দিয়েছে। তাহলে এই জিন্দেগিটা হাইওয়ানি জিন্দেগি থেকে শতগুণ ভালো, কিন্তু এটা ওই যে শুরুতে যে ভূমিকা দিয়েছি আমি, এটা আল্লাহর দৃষ্টিতে সঠিক মানুষ, সঠিক মানব, যে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বলেছে সে মানুষ নয়।